আচ্ছা দেখো, আমরা কালকে বাজেটের 6টা ডেফিনেশনের ওই জায়গাটায় ছিলাম। তো মোটামুটি দেখো, আমরা আগের দিন বাজেট ডেফিসিট পড়েছি, রেভিনিউ ডেফিসিট পড়েছি, ক্যাপিটাল ডেফিসিট পড়েছি, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট পড়েছি, ফিসকাল ডেফিসিট পড়েছি। ঠিক আছে, মোটামুটি যতটা আমরা বুঝতে পেরেছি। ফিসকাল ডেফিসিট, তো আমরা ফিসকাল ডেফিসিট নিয়ে আম, আমরা চাইছিলাম যে যদি রেকর্ডিংসটা দেখার পরে তোমাদের কোনো কোশ্চেন থাকতো তো আমি ডেফিনেটলি সেটা করে দিতাম, তো তোমরা তার আগেই করে দিচ্ছি, চলো। আচ্ছা, প্রাইমারি ডেফিসিট জিনিসটা কি একবার বুঝতে হবে। তাহলে আমরা আরেকবার টোটাল জিনিসটাকে রিক্যাপ করে নিই, কি কি আমরা কালকে দেখেছি। সেটা হচ্ছে, দেখো আমি এখানে কতগুলো ডেটা রেখেছিলাম। সেটা হচ্ছে যে তুমি রিসিভড করেছো 100 টাকা, তুমি রিসিভ করেছো 100 টাকা, মানে পেয়েছো, আর এক্সপেন্ডিচার 120 টাকা। রিসিপ্ট 100 টাকা, এক্সপেন্ডিচার 120 টাকা। তো এর মাধ্যমে তুমি রেভিনিউ রিসিপ্ট কত, 40 টাকা, ক্যাপিটাল রিসিপ্ট 60 টাকা, এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার 50 টাকা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত তোমার 70 টাকা। 70 টাকা, ঠিক আছে। তো আমরা যদি দেখি, তো বাজেট ডেফিসিট কি, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট, তো আমরা সেটা পেয়ে গেছি 120 মাইনাস 120। রেভিনিউ ডেফিসিট কি, 50 মাইনাস 40, তাহলে হচ্ছে 10। আর ক্যাপিটাল ডেফিসিট হচ্ছে তোমার শুধু ক্যাপিটাল পোর্শনের ডিফারেন্স, 70 মাইনাস 60, অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার 10। 10 প্লাস 10 দুটোতেই আমার কি হয়ে যাচ্ছে, তোমার রেভিনিউ ডেফিসিট অ্যান্ড ক্যাপিটাল ডেফিসিট। এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যে রেভিনিউ ডেফিসিট মাইনাস গ্র্যান্ট ফর ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েশন। আচ্ছা কেন, আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে রেভিনিউ যে ডেফিসিটটা মানে কি, যেটার থেকে আয় হয় না, কিন্তু তুমি এমন একটা খরচা করলে যেটা পরবর্তীকালে আয়ের উৎস হিসাবে কাজে লাগলো। আমি তোমাদের বলেছিলাম, ধরো তুমি একটা জমি, এই যে উদাহরণ দেওয়া ছিল, তুমি একটা জমি কি করেছো, পরিষ্কার করেছো, 2 টাকা খরচা করেছো, 2 টাকা খরচা করেছো। তো তুমি এখানে হয়তো কিছুটা করবে বলে খরচা করেছো, বাট সেটার পরে করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে একটা কোনো না কোনো কারণে একটা গাছ তৈরি হলো, একটা আম গাছ, সেখান থেকে কি হচ্ছে তোমার, আম ফলন হওয়া শুরু হলো, আমের ফলন শুরু হলো। আর সঙ্গে সঙ্গে তুমি আম বিক্রি করে কি টাকা জেনারেট করছো, মানে তুমি ইনকাম করা শুরু করছো, মানে যেটা তুমি খরচা করেছিলে রেভিনিউ হিসাবে, বাট পরে ক্যাপিটাল বা সোর্স অফ ইনকাম হিসাবে ইউজ হয়েছে। সেই জায়গাটাকে আমি বলতে পারি যে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। মানে ডেফিসিট অ্যাকচুয়ালি 10 টাকা তো বটেই, 10 টাকা বটেই রেভিনিউ ডেফিসিট, কারণ রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিভ 10 টাকা তো বটেই। বাট এই 2 টাকা অ্যাকচুয়ালি রেভিনিউ ডেফিসিট নয়, এটা অ্যাকচুয়ালি ক্যাপিটালে খরচা হয়েছে। তাই 10 - 2 মানে 8, তো 8 টাকা যেটা, সেটাই কিন্তু একমাত্র তুমি বলতে পারো যে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। আচ্ছা, নেক্সট চলেছি ফিসকাল ডেফিসিটে। ফিসকাল ডেফিসিটের বলার উদ্দেশ্য আমার একটাই ছিল, ফিসকাল ডেফিসিট আমার বলার উদ্দেশ্য একটাই ছিল যে তুমি এই যে যে ইনকামটা করছো, তুমি যে রিসিভ করছো, এই রিসিভটা কি করে করছো ক্যাপিটালে। ধরো 30 টাকা তুমি জেনুইন রিসিভড করছো, আর 30 টাকা তুমি লোন নিয়ে রিসিভ করছো। আর এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও তুমি কি করছো, ধরো সেম, তুমি 10 টাকা কি লোন দিচ্ছ, আর 60 টাকা তুমি কি করছো, জেনুইন খরচা করছো, তাই না? তো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম, আশা করি তোমাদের পুরোটাই মনে আছে, যে বাজেট ডেফিসিট প্লাস মাইনাস বরোয়িং। আমি আরেকবার আসবো লাস্টে, আমি জাস্ট এইটা আগে একটু বলে নিই। তো দেখো, যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি এখানে কোথায় লিখবো সেটাই ভাবছি। আম, তাহলে ফিসকাল ডেফিসিট নিয়ে কোনো অসুবিধা নেই, বাজেট ডেফিসিট প্লাস মাইনাস বরোয়িং, আমি আরেকবার আসবো যদি ওটা বলার জন্য। বাট মনে হচ্ছে একটা সাদা পেজ খুলতে হবে, না হলে হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার দেখো এই এখন যেটা, সেটা হচ্ছে বাজেট ডেফিসিট, এইটার থেকেই কিন্তু সবকিছু আমাকে জেনারেট করতে হবে। প্রথমত ফিসকাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিটের মধ্যে একটা সম্পর্ক ভালো করে বুঝতে হবে। ফিসকাল ডেফিসিটটা আমি আরেকবার বলার চেষ্টা করছি, হ্যাঁ। আমার কি ফিসকাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিট। আচ্ছা, ফিসকাল ডেফিসিট খুব ভালো করে বুঝবে আবার, তবেই প্রাইমারি ডেফিসিটটা আরো টাফেস্ট জায়গা, তবে তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে রিসিপ্ট পার্ট, রিসিপ্টস পার্ট। এটা কি হচ্ছে তোমার এক্সপেন্ডিচার পার্ট, এক্সপেন্ডিচার পার্ট। আচ্ছা, রিসিপ্ট পার্ট আমার রয়েছে দুটো, একটা রেভিনিউ রিসিপ্ট, একটা রেভিনিউ রিসিপ্ট, আর একটা কি ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট। এটা কি রেভিনিউ এক্সপেন্ডিচার,
আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আচ্ছা আমি তোমাদের বলেছিলাম, উদাহরণটা আমি একই রাখছি। আমি বলেছিলাম যে ধরো আমরা রিসিপ্ট কত করছি, রিসিপ্ট আমরা করছি 100 টাকা, তাই না? রিসিপ্ট আমরা কত করছি, রিসিপ্ট 100 টাকা করছি। এক্সপেন্ডিচার কত করছি, 120 টাকা করছি, তাই না? তাহলে 100 টাকা রিসিভ করছি, 120 টাকা এক্সপেন্ডিচার করছি। আচ্ছা আমি বলেছিলাম এর মধ্যে যেটা রেভিনিউ পার্ট সেটা আমরা 40-60-এ ভেঙেছিলাম। আমরা 40 টাকা রেভিনিউ পার্টে পাচ্ছি আর 60 টাকা আমরা ক্যাপিটাল পার্টে পাচ্ছি, ঠিক? আর এদিকে আমরা ভেঙেছিলাম কত, 50 and 70, তাই না? তাহলে আমি রেভিনিউ এক্সপেন্ডিচার 50 করছি আর 70 ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছি। আচ্ছা এখানেও আমি একটা জিনিস তোমাদের খুব ক্লিয়ার বলে দিয়েছিলাম যে ক্যাপিটাল এর মধ্যে একটা টার্ম খুব ইনক্লুডেড আছে, লোন। আচ্ছা লোন নিয়ে তুমি যে টাকাটা পাচ্ছ সেটা তোমার অ্যাকচুয়াল ইনকাম নয়। লোন নিয়ে তুমি যে টাকাটা পাচ্ছ সেটা তোমার অ্যাকচুয়াল ইনকাম নয়। তাহলে মনে করো এই 60 টাকা তোমার হচ্ছে ক্যাপিটালের থ্রু দিয়ে ইনকাম হয়েছে। তো এই 60 টাকার মধ্যে আমি কত রেখেছিলাম এদিকে, 60 টাকার মধ্যে আমি 30-30 রেখেছিলাম। আমি 30 টাকা জেনুইন ইনকাম করেছি ক্যাপিটালের থ্রু দিয়ে, অ্যান্ড 30 টাকা আমি লোন নিয়েছি। তাহলে এই 30 টাকাটা সব থেকে বড় কোশ্চেন মার্কস, কারণ এই 30 টাকা তোমাকে আবার রিটার্ন করতে হবে, তাই না? মনে করো আমি ক্যাপিটালে কোনো লোন দেইনি, তাহলে আমার ফিসকাল ডেফিসিট কি ছিল, বাজেট ডেফিসিট কত আমার? আমি এখানে যদি আগে বলি বাজেট ডেফিসিট হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট মানে কত, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট মানে 120 মাইনাস 100 মানে হচ্ছে 20 টাকা। তাহলে 20 টাকা হচ্ছে তোমার টোটাল রিসিপ্ট, মানে টোটাল তোমার বাজেট ডেফিসিট। আচ্ছা এই বাজেট ডেফিসিট মানে কি ভালো করে বুঝবে, আমি 20 টাকা আমার মানি ব্যাগে ঘাটতি হচ্ছে, 20 টাকা আমার মানি ব্যাগে ঘাটতি হচ্ছে। তাহলে এই 20 টাকা যে আমার মানি ব্যাগে ঘাটতি হচ্ছে, এই 20 টাকাকে আমি যে একটু যদি ভালো করে দেখি, এই 20 টাকার মধ্যে দেখো এখানে যে 100 টাকাটা রয়েছে, এই 100 টাকাটা জিনিসটা কি, একটা হচ্ছে রিসিপ্ট। রিসিপ্ট যেখানে যেখানে তোমার বেসিক্যালি 30 টাকা তুমি লোন নিয়ে রিসিভ করেছো, 30 টাকা তুমি লোন নিয়ে রিসিভ করেছো, মানে যে যে ইনকামটা তোমার জেনুইন ইনকাম নয়, জেনুইন ইনকাম নয়। তাহলে তোমার বাজেট ডেফিসিট কত, 20 রুপিস, প্লাস এই 30 টাকা তোমাকে আবার রিটার্ন করতে হবে, এই রিসিপ্ট অ্যাকচুয়াল রিসিপ্ট নয়, প্লাস 30 কত হয়ে যাবে 50। তাহলে এটা প্লাস তোমার কি বরোয়িং বা বলতে পারো লায়াবিলিটি। তাহলে এর সঙ্গে তুমি যদি লায়াবিলিটি অ্যাড করে দাও তাহলে 50 কি হয়ে যাবে, 50 হয়ে যাবে তোমার বাজেট ডেফিসিট। বাজেট ডেফিসিট, ঠিক আছে? এটা আমি আগের দিন তোমাদের বলেও ছিলাম যে জিনিসটা এরকম ভাবে আমরা ক্যালকুলেট করে থাকি। এবার ধরো আমি জিনিসটাকে আরেকটা সিনারিওতে চলে যাচ্ছি। ধরো আমার ক্যাপিটালে আমি যা ইনকাম করেছি তার মধ্যে কোনো লোন নেইনি, বাট ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমি কি করেছি, আমি 10 টাকা লোন দিয়েছি, 10 টাকা লোন আমি দিয়েছি, আর আমার জেনুইন খরচা হয়েছে 60 টাকা, জেনুইন খরচা। তার মানে এই যে 10 টাকা আমি লোন দিয়েছি এটা জেনুইন খরচা নয়, এটাকে আমি আবার রিটার্ন ফিরে পাবো, তাই না? তার মানে তুমি যদি এখানে দেখো যে তাহলে এক্ষেত্রে তোমার বাজেট ডেফিসিট কি হবে, ফিসকাল ডেফিসিট কি হবে, বাজেট ডেফিসিট প্লাস বা মাইনাস ইওর লায়াবিলিটি, প্লাস মাইনাস লেখা হয়, মাইনাস লায়াবিলিটি। মানে তুমি দেখো তোমার বাজেট ডেফিসিট নর্মালি কত, 20 রুপিস, তাই না? কিন্তু এখানে যে ঘাটতিটা হয়েছে, কেন, খরচা বেড়ে গেছে। কিসে খরচা বেড়ে গেছে, লোনে খরচা বেড়ে গেছে, যেটা কিনা আমি আবার রিটার্ন পাবো। তার মানে যেটা অ্যাকচুয়াল বাজেট ডেফিসিটের মধ্যে পড়ে না, মানে 10 টাকা হয়ে যাবে তোমার অ্যাকচুয়াল বাজেট ডেফিসিট। এটা আমি আগের দিন বলছিলাম। তাহলে এই টোটাল ব্যাপারটাকে আমি কি বলছি, ফিসকাল ডেফিসিট। এবার আমি দুটোকে কম্বাইন করছি। মনে করো এই 30 টাকার মধ্যে 60 টাকার মধ্যে 30 টাকা তোমার জেনুইন ইনকাম আর 30 টাকা তোমার লোনে ইনকাম, লোনে ইনকাম। মানে এই যে 30 টাকা আর এই যে 10 টাকা, এটা একটা ঝামেলার জায়গা। তাহলে এবার তোমার বাজেট ডেফিসিট কি হবে, ফিসকাল ডেফিসিট কি হবে, ফিসকাল ডেফিসিট বাজেট ডেফিসিট প্লাস বা মাইনাস ইওর লায়াবিলিটি। লায়াবিলিটি দেখি প্লাস মাইনাস লায়াবিলিটি কি করে হয়।
তাহলে বাজেট ডেফিসিট কত? 20 রুপিস। দেখো এখানে যে তুমি 30 টাকার লোন নিয়েছো, দিস ইজ নট ইয়োর জেনুইন ইনকাম। তাহলে তোমার বাজেট ডেফিসিটের সঙ্গে কি হবে? জিনিসটা যোগ হবে। তাহলে তোমার 50 টাকা হয়ে যাবে অ্যাকচুয়াল ডেফিসিট, বাট দিস ইজ নট ইয়োর জেনুইন এক্সপেন্ডিচার। তাহলে এই টাকাটা কি হয়ে যাবে? তার থেকে মাইনাস হয়ে যাবে। তার মানে এই যে 40 রুপিস যে তুমি পেলে, এই 40 রুপিসটা হয়ে যাবে তোমার বাজেট ডেফিসিট, যদি আমি দুটোকে একসাথে নিয়ে আসি। আচ্ছা, এবার খুব ঠান্ডা মাথায় চিন্তা করো। এবার আমি চলে যাচ্ছি প্রাইমারি ডেফিসিটের ক্ষেত্রে। প্রাইমারি ডেফিসিট, আচ্ছা প্রাইমারি ডেফিসিট জিনিসটা কি বলো তো? এর যদি তুমি ডেফিনেশন দেখো, সেটা হবে ফিসকাল ডেফিসিট থেকে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট পেমেন্ট, ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। আচ্ছা খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, বাজেট ডেফিসিট কত তোমার? বাজেট ডেফিসিট আমি আবার এইখানে তিনটে জায়গায় তোমাকে আমি ব্যাখ্যা করব। ধরো আমি এখানে প্লাস মাইনাসই করছি, কেন ইন্ডিয়াতে মাইনাস সেটাও আমি তোমাকে পরে বলে দিচ্ছি। আমি এখানে প্লাস মাইনাস রাখছি, তিনটে সিনারিও তোমাকে আবার এখানে আনার চেষ্টা করছি। আমি এখানে আনছি, তাহলে প্রাইমারি ডেফিসিট মানে কি? ফিসকাল ডেফিসিট প্লাস মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট পেমেন্ট, তাই না? বা ইন্টারেস্ট পেমেন্ট হতে পারে, ইন্টারেস্ট রিসিভও হতে পারে, রিসিভও হতে পারে। আচ্ছা ডিপেন্ড করছে। দেখো আমার ফিসকাল ডেফিসিট কত? চলো আবার আমি এই সিনারিওতে চলে যাচ্ছি। এই সিনারিওতে যেখানে বাজেট ডেফিসিট প্লাস লায়াবিলিটি কত? 50। তাহলে তোমার ফিসকাল ডেফিসিট কত? 50। যেখানে কি হয়েছিল? যেখানে তুমি কোনো লোন প্রোভাইড করোনি, অনলি তুমি লোন রিসিভ করেছো। এই 10 টাকার কনসেপ্টটা তখন ছিল না, অনলি লোন রিসিভ করেছো তুমি, মানে 50 টাকার বাজেট ডেফিসিট হয়েছে। এবার তুমি ভাবো খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় ভাববে, আচ্ছা এই যে 30 টাকা তুমি যে লোন নিয়েছো, কেন এই লোনটাকে তুমি বাজেট ডেফিসিটের সঙ্গে যোগ করছো? কারণ দিস ইজ নট ইয়োর জেনুইন রিসিপ্ট, তাই? এবার তুমি ভাবো ওই 30 টাকার লোন তুমি নিয়েছো, ওই 30 টাকা তোমাকে ফেরত দিতে হবে, উপরন্তু এর জন্য ইন্টারেস্টও তোমাকে ফেরত দিতে হবে। মানে 30 টাকা নেওয়ার জন্য তোমাকে ফেরত দিতে হবে কত? 40 টাকা। কেন? 30 টাকা জেনুইন তুমি ওকে ফেরত দিচ্ছ, ক্যাপিটাল ফেরত দিচ্ছ, প্যারালালি আরো আরো 10 টাকা তুমি এক্সট্রা তোমার গাটির থেকে দিচ্ছ, তোমার পকেট থেকে দিচ্ছ। কেন? কারণ জেনুইন, কারণ ইন্টারেস্ট তোমাকে দিতে হবে যতদিন তুমি পেমেন্টটা ধরে রাখবে, যতদিন ওই তুমি ক্যাপিটাল বা লোনটা ধরে রাখবে। তার মানে ফিসকাল ডেফিসিট, এই 30 টাকা তুমি নিয়েছো, 30 টাকা নিয়েছো, নেওয়ার জন্য তোমাকে এক্সট্রা কত টাকা গুনতে হবে? 10 টাকা। তার মানে তোমার প্রাইমারি ডেফিসিট উইল বি 60 রুপিস। তোমার প্রাইমারি ডেফিসিট হচ্ছে অ্যাকচুয়াল তুমি তোমার মানি ব্যাগে কত টাকার ঘাটতি রয়েছে। প্রাইমারি ডেফিসিট মানে হচ্ছে তোমার মানি ব্যাগে এখনো 60 টাকার ঘাটতি রয়েছে, তুমি 60 টাকা বেশি খরচা করে ফেলেছো। চলো প্রাইমারি ডেফিসিট পরের সিনারিওতে চলে যাচ্ছি। প্রাইমারি ডেফিসিট জিনিসটা কি? দেখো প্রাইমারি ডেফিসিট মানে ফিসকাল ডেফিসিট প্লাস মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট বা ইন্টারেস্ট রিসিভ, যাই হতে পারে, তুমি বুঝতে পারবে রিসিভ পেমেন্ট কখন হচ্ছে। চলো সেকেন্ড সিনারিওতে তুমি কি করেছো? তুমি কোনো প্রকার লোন নাওনি, লোন নাওনি, তোমার বাজেট ডেফিসিট কত? 20 রুপিস মাইনাস 10। তুমি লোন দিয়েছো 10 টাকার, তাহলে তোমার ফিসকাল ডেফিসিট কত? 10 রুপিস। এবার দেখো তুমি ভাবো তো, এই 10 টাকা লোন দেওয়ার জন্য তুমি কত টাকা ইন্টারেস্ট পাবে? তুমি পাবে, তুমি লোন দিয়েছো মানে তুমি পাবে, এবার আর তোমার খরচা হবে না। তুমি এই 10 টাকার জন্য 2 টাকা ইন্টারেস্ট এক্সট্রা পাবে। মানে তোমার অ্যাকচুয়াল ডেফিসিট সেটা কিন্তু ডেফিসিট নয়, তোমার ডেফিসিট হচ্ছে 8 টাকা। কেন? কারণ হচ্ছে এই ইন্টারেস্টটা তো তুমি প্যারালালি পাচ্ছই, সেই জন্য তুমি 10 টাকা বাদ দিচ্ছ, আর এই 10 টাকা দেওয়ার জন্য তুমি আরো এক্সট্রা 2 টাকা পাচ্ছ। তার মানে তোমার জেনুইন ডেফিসিট কত? 10 টাকা নয়, জেনুইন ডেফিসিট হচ্ছে 8 টাকা। দিস ইজ প্রাইমারি ডেফিসিট। এখানে বলা হবে ইন্টারেস্ট পেমেন্ট নয়, এখানে হয়ে যাবে ইন্টারেস্ট রিসিভ। ইন্টারেস্ট রিসিভ, ইন্টারেস্ট রিসিভ। ঠিক আছে, তাহলে তুমি কি করছো? ইন্টারেস্ট রিসিভটাকে বিয়োগ করে দিচ্ছ। চলো নেক্সট যদি আমি থার্ড সিনারিওতে চলে যাই। প্রাইমারি ডেফিসিট মানে কি? ফিসকাল ডেফিসিট প্লাস মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট বা ইন্টারেস্ট রিসিভ, যা খুশি তুমি বলো না কেন। এবার মনে করো দুটো সিনারিও তোমার এখানে রয়েছে, ভালো করে বুঝে নাও। এখানে তুমি কি করেছো খুব ভালো করে বোঝো। 20 রুপিস উইল বি ইয়োর অ্যাকচুয়াল
বাজেট ডেফিসিট 30 রুপিস তুমি কি করেছো, লোন নিয়েছো, 10 রুপিস লোন দিয়েছো, তাহলে তোমার প্রাইমারি ফিসকাল ডেফিসিট কত, 40 রুপিস। আচ্ছা, খুব ঠান্ডা মাথায়, আচ্ছা এই 30 টাকা তুমি যদি লোন নাও, তাহলে তোমায় কত টাকা ইন্টারেস্ট দিতে হয়, 10 টাকা। একটু আগে আমরা ক্যালকুলেট করলাম, তার জন্য 40 হয়েছিল, 30 প্লাস 10 করে, তাহলে এই 10 টাকা তোমার লোন বেরিয়ে যাবে। তাহলে 10 টাকা তোমার কি হয়ে যাবে, লোন মানে ইন্টারেস্ট বেরিয়ে যাবে এক্সট্রা। আচ্ছা, এই 10 টাকা তুমি কি করেছিলে, তুমি লোন দিয়েছো, এর জন্য তোমার কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে, আরো 2 টাকা, আর এর জন্য কত বেরিয়ে গেছে দেখলে, 10 টাকা। তাহলে এখান থেকে তোমার আরো যে ইন্টারেস্টটা ঢুকছে সেটা তোমার বিয়োগ হবে, কারণ এটা তোমার অ্যাকচুয়াল মানে খরচা নয়। তাহলে এই যে 50 মাইনাস 42 হচ্ছে 48, তাহলে 48 হয়ে যাবে তোমার প্রাইমারি ডেফিসিট, 48 হয়ে যাবে তোমার প্রাইমারি ডেফিসিট। ঠিক আছে, চলো এবার বলো ফিসকাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিট নিয়ে কার কি কনফিউশন রয়েছে। দাদা বাজেট ডেফিসিটটা একবার একটু বলো না। টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। আচ্ছা, মানে আমার যেটা খরচা হলো সেটা মাইনাস হয়ে যেটা আমি রিসিভ করেছি, তাই তো? একদম একদম। বলো কারো কোনো ইস্যুস এইটুকু জায়গায়, কারণ আমি এত এত স্পেসিফিক ভাবে এত সুন্দরভাবে জীবনে কোনোদিন মানে অ্যাটলিস্ট এই 6টা ডেফিনেশন বোঝাতে পারিনি, কোনো দিন পারিনি। কারণ আমি এত ক্লিয়ারলি হয়তো বলছি, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো এত ক্লিয়ারলি ওরা বুঝতে পারছে না। তো আমি তোমাদের ব্যাচে যেটা করেছি, একদম পুরো লিখে দিয়েছি জিনিসটাকে। অন্য কোনো ব্যাচে আমি জাস্ট নর্মালি বলছি যে 60 টাকা নিয়েছি, ওরা এই জায়গাটা বুঝতেই পারছে না, এটা প্লাস কেন হচ্ছে, মাইনাস কেন হবে না। ঠিক আছে, এই যে 10 টাকা বেরিয়ে 10 টাকা যে বেরিয়ে যাচ্ছে, এটা আপনি কেন প্লাস করছেন, এখানে মাইনাস করছেন, এখানে কেন প্লাস করছেন, এই জায়গাগুলো আমার বোঝাতে খুব কষ্ট হতো ওদের, কিন্তু আশা করি তোমাদের কাছে এই পুরো ব্যাপারটা ক্লিয়ার। এখনো তোমাদের কাছে সময় রয়েছে, দেখো কোনো এই টোটাল 6টা ডেফিনেশনে কারো কোথাও কোনো গন্ডগোল আছে কিনা। স্যার, হুম বলছি ফিসকাল ডেফিসিটের প্রথমটা বাজেট ডেফিসিট প্লাস লায়াবিলিটি যখন হলো তখন আমি লোনটা নিলাম, হুম তারপর যখন মাইনাস হলো তখন লোন দিলাম, হুম। আর যখন প্লাস মাইনাস করছি তখন মানে আমি লোন নিলাম নিয়েওছি ও আবার লোনটা দিয়েওছি। ফেরত দিলাম। বেশ এই বেশ সেম বেশ। জিনিসটাই প্রাইমারি ডেফিসিটে আবার রিপিট হচ্ছে, না, রিপিট হচ্ছে না। লোন, মানে ওই ফিসকাল ডেফিসিটের সাথে ওটা প্লাস মাইনাস হচ্ছে না আর না, কি। ফিসক্যাল ডেফিসিট তো অলরেডি তুমি লোন ক্যালকুলেট করে ফেলেছো। ফিসক্যাল হুম, ডেফিসিটে মানে প্রাইমারি ডেফিসিটে কি হচ্ছে, ওই লোনটা নেওয়ার জন্য তোমার আরো কিছু টাকা বেরিয়ে যাচ্ছে, বা ওই লোনটা দেওয়ার জন্য তুমি আরো কিছু টাকা তোমার মধ্যে ঢুকছে, মানে ইন্টারেস্টটা। ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা প্লাস মাইনাস হচ্ছে ওই লোনটা আচ্ছা, নেওয়ার জন্য বা ওই ঠিক লোনটা আছে, দেওয়ার জন্য। ঠিক আছে। একদম, মানে কারো কোনো কনফিউশন এখনো, পুরো মানে কোনো লজ্জারও কোনো জায়গা নেই, যদি তুমি দেখো আলটিমেটলি তুমি এই জায়গাটা এসছো এইগুলো ক্লিয়ার করার জন্য। বলো স্যার একবার যান ওইটাতে একবার যান। কোনটা কোনটা। আগের 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 স্লাইডটা যেটা ক্যালকুলেশন গুলো করেছেন ওটা একবার যান। হুম এই যে একদম লাস্টে প্রাইমারি ডেফিসিটের যে ক্যালকুলেশন আপনি করেছেন 40 + 10 -2, হুম। এই 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 জায়গাটা একটুখানি বলবেন কি, ইন্টারেস্ট পেমেন্ট করছে বলে 10 টাকা অ্যাড করা হচ্ছে, আর রিসিভ করছে বলে ওই ঘাটতিটা পূরণ হচ্ছে বলে -2 করা হচ্ছে নাকি? না না না, এই তো বললাম একটু আগে যে তোমাদের ইন্টারেস্টের ব্যাপারটা বুঝেছো। এই যে 30 টাকা যে তুমি লোন দিয়েছো, 30 টাকা তুমি লোন নিয়েছো না। আচ্ছা, 30 টাকা তুমি ধরো এ এবং বি দুজন রয়েছে, এ বি এর থেকে 30 টাকা লোন নিয়েছে, তাহলে বি এর আফটার একটা সার্টেন টাইম পরে গিয়ে বি হাতে 30 টাকা ঢুকেছে ঠিকই, বাট এটা কি অ্যাকচুয়াল ওর ইনকাম নয়, লোন নিয়ে না না ইনকাম না কখনো ইনকাম নয়। তাহলে ও কি করবে, না। ওর অ্যাকচুয়াল 30 টাকা কিন্তু ওকে মাইনাস করতেই হবে কোনো না কোনো দিন। প্যারালালি এই 30 টাকা যে ও লোন হুম। দিয়েছে কি এমনি এমনি দেবে, একে তো একটা ইন্টারেস্ট দিতে হবে এর জন্য, যতদিন 30 টাকা ও ধরে রাখবে সে হুম। ইন্টারেস্ট দেবে। ধরো মনে করো অ্যাকচুয়ালি এই 30 টাকার জন্য আরো 5 টাকা ইন্টারেস্ট ওর ওর থেকে বেরিয়ে যায়, মানে ইন শর্ট যদি এ 30 টাকা লোন দেয় তাহলে এ রিসিভ করে 35 টাকা, মানে বি যদি 30 টাকা নেয় তাহলে বি এর খরচা হয় 35 টাকা, তাই না? হুম। তাহলে প্রাইমারি ডেফিসিট মানে হচ্ছে এই যে হুম। তুমি ভাবো বেসিক্যালি এটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট মানে এখানে দেখো, হুম। এটা হচ্ছে বাজেট ডেফিসিট,
তার সাথে ও যেহেতু 30 টাকা হুম। নিয়েছে, মানে এটা আরো তার ডেফিসিট, ঠিক। আচ্ছা। আর আর হচ্ছে 10 টাকা ও হ্যাঁ। দিয়েছে, 10 টাকা মানে ও ধরো আবার সি কে 10 টাকা দিয়েছে, সি কে 10 টাকা দিলে সেম ওর এই যে যে টাকাটা 10 টাকা ওর মাইনাস হয়েছে, ওই টাকাটা তো আবার ইন ফিউচারে ঢুকবে ওর কাছে সেম। সেই জন্য আমরা সেটা কি ঠিক কর, আছে, ঢুকবে। হ্যাঁ সেই জন্য ওর লায়াবিলিটিটা কিন্তু কোনো অংশে নেই, ওর লায়াবিলিটি নেই, ও কি ওই টাকাটা কোনো না কোনো দিন ফেরত পাবে, সেজন্য আরো মাইনাস 10 টাকা ওর লায়াবিলিটি থেকে মাইনাস হচ্ছে, সেই হচ্ছে 40 টাকা। এবার এই 30 টাকা দেওয়ার জন্য এই যে 5 টাকা নামক জিনিসটা লোন হিসাবে বি এ কে দিচ্ছে, সেটাও তো এক প্রকার ওর খরচা, একটা এক্সট্রা খরচা 30 টাকা নেওয়ার জন্য। আচ্ছা, সেই 30 টাকার জন্য 10 টাকা ঠিক লোন, কথা। সেটা অ্যাড করা হলো। আর এই 10 টাকা যে একে দিয়েছে তার জন্য এক্সট্রাও 2 টাকা পেলো নিজে, সেই 2 টাকাকে মাইনাস করে 48 করা হচ্ছে। ঠিক ঠিক আছে, ঠিক ঠিক, আচ্ছা ক্লিয়ার স্যার। চলো, আচ্ছা ক্লিয়ার করার আগে আরেকবার একটু আরেকটা জিনিস দেখে নাও, এই সেম জিনিসটাকে যদি, যখন আমি লোনটা নিচ্ছি মানে ইন্টারেস্টটা দিচ্ছি তখন আর কি মাইনাস হচ্ছে, আর যখন ইন্টারেস্টটা পাচ্ছি তখন সরি তখন প্লাস হচ্ছে, আর ইন্টারেস্ট যখন পাচ্ছি তখন মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? না ওরম ভাবে জেনুইন করে দিলে তুমি মুখস্থ করা হবে, বুঝে করো তাহলে হয়ে যাবে। আচ্ছা তোমার কোশ্চেন অ্যান্সার আমি একটু পরে দিচ্ছি, আমরা এই ফিগারটাকে একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি ফিগারটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তোমাদের পক্ষে কিছুটা হয়তো মানে ক্লিয়ার হবে। চলো এখানে আমি এই জিনিসগুলোকে চেঞ্জ করছি, তাহলে হয়তো তুমি আরো ভালো বুঝতে পারবে যে কেন করা হলো জিনিসটা, ঠিক আছে? এরপরে আমি সারপ্লাস দিয়ে করব, যেটা ইউএস এর বাজেটে হয়ে থাকে, তাহলে তোমার পক্ষে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ধরো তোমার রিসিভ করেছো ধরো 150 টাকা, এই 150 টাকা রিসিভ করেছো, তার মধ্যে ধরো তুমি 70 টাকা রেভিনিউ রিসিপ্ট, 80 টাকা ক্যাপিটাল রিসিপ্ট, আর এটা ধরো তুমি এক্সপেন্ডিচার করেছো 200 টাকা, তুমি 90 টাকা রেভিনিউ রিসিপ্ট আর 110 টাকা ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা তাহলে তোমার বাজেট ডেফিসিট কি হবে? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট, মানে অ্যান্সার কত হচ্ছে এখানে? ডেফিনেটলি 200 মাইনাস 150, মানে হচ্ছে 50 টাকা তোমার কি হয়ে যাবে বাজেট ডেফিসিট। তাহলে বাজেট ডেফিসিট কি হয়ে যাবে 50 টাকা। তোমার ডেফিসিট মানে কি? তোমার ঘাটতি। ভালো করে বুঝবে যে ডেফিসিট মানে কি, ডেফিসিট মানে হচ্ছে তোমার এই 50 টাকা এখনো মানি ব্যাগে নেই, বাট তুমি খরচা করে ফেলেছো, তাহলে এটা তোমার 50 টাকা বাজেট ডেফিসিট। তাহলে সবসময় বাজেট ডেফিসিটে কি হয়ে যাবে, এখানে আমরা লিখবো কত, 50 রুপিস, 50, তাই না? এখানে আমরা লিখলাম বাজেট ডেফিসিট কত, 50। এবার দেখো এইবার আমি চলে যাচ্ছি প্রথম ক্ষেত্রে, ধরো তুমি কোনো লোন প্রোভাইড করোনি, বাট তুমি লোন নিয়েছো, এই 80 টাকার মধ্যে ধরো তুমি 40 টাকা লোন নিয়েছো, আর 40 টাকা তোমার জেনুইন ইনকাম, তাহলে এই 40 টাকাটা হচ্ছে লোন রিসিভড। এই লোনটা তো তোমার অ্যাকচুয়াল রিসিভ নয়, তাহলে এই 40 টাকাকে আমি কি করব, তাহলে এটাও তো লায়াবিলিটি, এটা তো তোমার অ্যাকচুয়াল, তোমার কি মানি ব্যাগে 50 টাকার ঘাটতি তো হয়েছে, 50 টাকার ঘাটতি হয়েছে, প্যারালি আরো 40 টাকার ঘাটতি হলো না? তার কারণ হচ্ছে এই 40 টাকাকে তোমাকে রিটার্ন করে দিতে হবে একটা সময় পরে, তাহলে এটাও তো এক প্রকার তোমার মানি ব্যাগের ঘাটতি। তুমি লোন নিয়ে যে টাকা করেছো, দিস ইজ নট ইউর জেনুইন ইনকাম, তাহলে তোমার যে ঘাটতি অ্যাকচুয়ালি সেটা কত, 90। সেকেন্ড ক্ষেত্রে তুমি ধরো লোন দিয়েছো বাট কোনো লোন নাওনি, সেকেন্ড ক্ষেত্রে তুমি ধরো কোনো লোন দিয়েছো বাট লোন নাওনি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই 110 টাকা ক্যাপিটালের মধ্যে তুমি ধরো লোন দিয়েছো 20 টাকার, আর তোমার জেনুইন খরচা হয়েছে কত, 90 রুপিস, তাই না? তাহলে তোমার বাজেট ডেফিসিট কত, 50, বাজেট ডেফিসিট 50। আচ্ছা এই যে 20 টাকা তোমার যে আপাত দৃষ্টিতে তোমার খরচা মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে তোমার খরচা মনে হচ্ছে, বাট এটা কি অ্যাকচুয়াল খরচা নয়, এটা ইন ফিউচারে তুমি পাবে, মানে তোমার অ্যাকচুয়াল ফিসকাল ডেফিসিট কত হয়ে যাবে, 30 টাকা। এবার চলে যাচ্ছি সেকেন্ড সিনারিওতে, দুটোই ঘটনা ঘটছে, ধরো তুমি 40 রুপিস, স্যার এক সেকেন্ড, হুম, এইখানে এই যে লাইবিলিটি কুড়ি করলেন, এটা তো আমি তো ফিউচার পাবো, তাহলে এটা লাইবিলিটি কি করে হচ্ছে? না লায়াবিলিটি মানে কি, অ্যাকচুয়ালি লোনটাকে আমরা লায়াবিলিটি বলি না, সে তোমার লায়াবিলিটি নয়, অন্য কারো লায়াবিলিটি, এটা অ্যাকচুয়ালি আমি তো শর্টে লিখেছি প্লাস মাইনাস বোরোইং অ্যান্ড আদার্স লায়াবিলিটি। আচ্ছা আচ্ছা কেন বোরোইং বা লায়াবিলিটি বলা হয়, আচ্ছা আচ্ছা একটু পরে একটু জাস্ট ওয়েট করে যাও, আমি আরেকটা উদাহরণ দেবো লায়াবিলিটি কেন বলা হয় ইন্ডিয়ান কনটেক্সটে। ঠিক আচ্ছা এইটুকু আগে দেখে নাও,
তাহলে এটা 40 প্লাস 40, ঠিক আছে। এবার দেখো বাজেট ডেফিসিট কত 50। এবার দেখো তুমি এই যে 40 টাকা কি তোমার জেনুইন রিসিপ্ট না, তাহলে তোমার অ্যাকচুয়াল মানি ব্যাগে ঘাটতি কত 50 প্লাস 40। আচ্ছা এটা কি তোমার জেনুইন খরচা না, এটা তুমি ফিউচারে পাবে -20, মানে তোমার 70 টাকা কি হয়ে যাবে, 70 টাকা হয়ে যাবে তোমার অ্যাকচুয়াল ফিসকাল ডেফিসিট। ঠিক, এবার দেখো প্রাইমারি ডেফিসিট। প্রাইমারি ডেফিসিটের ক্ষেত্রে আমি বলছি, প্রাইমারি ডেফিসিট কি হচ্ছে, তুমি মনে করো ফার্স্ট সিনারিওতে কোনো লোন দাওনি, ফার্স্ট সিনারিও তুমি কোনো লোন দাওনি, সাপোজ এই জায়গাটা কিছু আমাদের নেই, তাহলে তুমি কি তোমার ফিসকাল ডেফিসিট কত, ফিসকাল ডেফিসিট 90 রুপিস। আচ্ছা 90 রুপিস, এবার তুমি ভাবো তোমার 90 রুপিস কি তোমার মানি ব্যাগে ঘাটতি, অ্যাকচুয়াল ঘাটতি, বাট এই 40 টাকা লোন নেওয়ার জন্য তোমাকে ডেফিনেটলি এর জন্য একটা ইন্টারেস্ট তোমাকে এক্সট্রা তোমার পকেট থেকে বেরিয়ে যাবে। ইন্টারেস্ট 10 টাকা বেরোলো ধরো 40 টাকার জন্য, 10 টাকা বেরিয়ে গেল, তাহলে তোমার 90 টাকা ঘাটতি নয়, তোমার অ্যাকচুয়াল 100 টাকা ঘাটতি, কারণ এই 10 টাকাও তোমাকে তোমার লোনের সাথে সাথে বেরিয়ে যাবে। তাহলে এই 100 টাকা হয়ে যাবে তোমার প্রাইমারি ডেফিসিট। সেকেন্ড সিনারিও ভাবো, মনে করো এইটা আমি কিছু করিনি, আমি কোনো লোন নেইনি, আমি লোন দিয়েছি, কত লোন দিয়েছি 20 টাকা, 20 টাকা। আচ্ছা লোন তুমি যে দিয়েছো তার জন্য তোমার কত হয়েছে, ফিসকাল ডেফিসিট 30 রুপিস। আচ্ছা এই লোনটা দেওয়ার জন্য তোমার হাতে তো আরো টাকা কিছু ঢুকবে, সাপোজ 5 টাকা তোমার হাতে ঢুকেছে এক্সট্রা, তার মানে কি হবে, তার মানে তোমার মানি ব্যাগে 5 টাকা ঢুকছে, তার মানে তোমার মানি ব্যাগে ঘাটতি অ্যাকচুয়ালি 30 নয়, অ্যাকচুয়ালি কত 25 টাকা। দিস ইজ ইয়োর প্রাইমারি ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট। আর এখানে যদি তুমি এবার দুটো সিনারিওকে একসাথে নিয়ে আসো, তাহলে দেখতে পাবে যে তুমি কি করছো, তোমার এটা 70 টাকা, তোমার কি 70 টাকা হচ্ছে তোমার বাজেট ফিসকাল ডেফিসিট, ইন্টারেস্ট পেমেন্ট করছো 40 টাকার জন্য, তুমি ইন্টারেস্ট তুমি ভাবো এটা তোমার মানি ব্যাগের ঘাটতি, দেওয়া নেওয়া করেছো, লোন দিয়েছো, লোন নিয়েছো। আচ্ছা এই যে 40 টাকা তুমি যে লোন দিয়েছো বা লোন নিয়েছো, তার জন্য তোমার এক্সট্রা কি হচ্ছে 10 টাকা সুদ গুনতে হচ্ছে তোমাকে, তাহলে তোমার অ্যাকচুয়াল মানি ব্যাগে ঘাটতি কত 80 টাকা। আবার এইদিকে 20 টাকা তুমি লোন নিয়েছো, তার লোন দিয়েছো, তার মানে তুমি কত 5 টাকা তুমি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছ, তাহলে বিয়োগ করে দাও, অ্যান্সার কত হয়ে যাবে 75 হয়ে যাবে তোমার প্রাইমারি ডেফিসিট। হ্যাঁ একটা জিনিস তোমাকে এবার আমি বলবো, এবার আশা করি ক্লিয়ার হয়েছে সবার কাছেই। আমি যদি তোমাকে একটা কথা বলি যে বাজেট সারপ্লাস মানে কি, তাহলে আমি একটু চলে যাচ্ছি বাজেট সারপ্লাস, ফিসকাল সারপ্লাস অ্যান্ড প্রাইমারি সারপ্লাস, এটাও তোমাকে একটু জানতে হবে। কি বলছো? এখানে কি স্যার বেশি ইনকাম কি বেশি হবে এখানে? হ্যাঁ এখানে ইনকাম বেশি হবে, যেটা ইউএস এর কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রিতে হয়ে থাকে। এবার খুব ভালো করে বুঝে নাও যে তাহলে বাজেট সারপ্লাস, তাহলে তোমার কাছে পুরো ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমার হঠাৎ করে মনে হলো যে এটাও একটু বলে দিই, তাতে 2 মিনিট টাইম গেলেও তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো সারপ্লাস কখন হয়, যখন তোমার রিসিভড বেশি হয়। ধরো তুমি রিসিভ করেছো 150 টাকা, বাট খরচা করেছো 20 টাকা, খরচা করেছো 120 টাকা সাপোজ, তার মানে তোমার বাজেট সারপ্লাস কি হবে, ডেফিনেশনে চেঞ্জ হয়ে যাবে, রিসিভড মাইনাস এক্সপেন্ডিচার, তার মানে কত 150 মাইনাস 120, মানে 30 টাকা তোমার বাজেট সারপ্লাস, মানে তোমার মানি ব্যাগে পড়ে রয়েছে 30 টাকা, একটা 10 টাকার নোট আর একটা 20 টাকার নোট। ঠিক আছে, এবার দেখো এই যে টোটাল সিস্টেমটাতে, এবার আমি চলে যাচ্ছি সেম সিনারিও, ঠিক আছে, সেম সিনারিও। এই যে এবার আমি এইগুলোকে মুছে দিতে পারি আমি জিনিসটাকে, এখানে আমি কত পেয়েছি, আমি বাজেট সারপ্লাস পেয়েছি। ঠিক আছে, তাহলে আমার প্রাইমারি কি হবে, প্রাইমারি সারপ্লাস কি সিনারিওতে, এগুলো বাজেট ডেফিসিট কিন্তু আর থাকবে না, ফিসকাল সারপ্লাস হয়ে যাবে, সবকিছু সারপ্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, বাজেট সারপ্লাস মানে আমরা দেখলাম 150 মাইনাস 120 ইকুয়ালস 30 টাকা। এতক্ষণ একটা নেগেটিভ সাইন তোমার এর সঙ্গে জুড়ে ছিল, এখন তোমার পকেটে পজিটিভ সাইন জুড়ে রয়েছে, মানে তোমার মানি ব্যাগে কিন্তু 30 টাকা এখনো পড়ে রয়েছে। এবার চলো বলছি ফিসকাল সারপ্লাস জিনিসটা কি, যেটা ইউএস এর স্টুডেন্টরা পড়ে থাকে তার বাজেটের ক্ষেত্রে, কারণ তারা উন্নত কোম্পানি, তাদের উন্নত দেশ, খরচা কম হয়, প্যারালালি রিসিভ বেশি হয়। দেখো তাহলে আমরা যদি এখান থেকে চলে যাই, আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো তো আমার আগের ডেটা ছিল, এগুলো আমার এখন আর কোনো কাজে লাগবে না, এগুলো কোনো কাজে লাগবে না, এটাও ডিলিট করে দিলাম। চলো এবার দেখো বাজেট ডেফিসিটটা
জায়গায় আমি চলে যাচ্ছি ফিসকাল সারপ্লাস। আচ্ছা ফিসকাল সারপ্লাসের ডেফিনেশন কি? বাজেট সারপ্লাস প্লাস লায়াবিলিটি বা মাইনাস লায়াবিলিটি যাই হোক না কেন সেটা তোমাকেই বলে দেবে। মনে করো প্রথম সিনারিওতে এই যে 150 টাকা রিসিভ করেছি, এই 150 টাকার মধ্যে আমি ধরো 70 টাকা রেভিনিউ রিসিভড করেছি আর 80 টাকা ক্যাপিটাল রিসিভড করেছি, ঠিক আছে, ক্যাপিটাল রিসিভ করেছি। আচ্ছা এবার দেখো মনে করো এই ক্যাপিটাল যে রিসিভড করেছি আমরা, এই ক্যাপিটাল রিসিভের মধ্যে আবার আমি যদি তোমাকে বলি যে তুমি ধরো 40 টাকা ক্যাপিটাল রিসিভ করেছো নর্মাল জেনুইন রিসিভড, আর 40 টাকা তুমি লোন পেয়েছো, 40 টাকা তুমি লোন পেয়েছো, তাই না, লোন পেয়েছো, ভালো করে বুঝবে। আচ্ছা তার মানে তুমি দেখো এই যে তুমি 40 টাকা পেয়েছো, দিস ইজ নট ইউর জেনুইন ইনকাম, দিস ইজ নট ইউর। আচ্ছা 40 করো না, 40 করো না, সরি, এটা 40 করলে একটু তোমার গন্ডগোল হয়ে যাবে, যেহেতু বাজেট 30 হয়েছে, 20 করো, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। 80 টাকার মধ্যে মনে করো 60 টাকা তোমার জেনুইন ইনকাম আর 20 টাকা তোমার লোন ইনকাম। আচ্ছা লোন ইনকাম কখনোই তোমার জেনুইন ইনকাম নয়, লোন ইনকাম কখনোই তোমার জেনুইন ইনকাম নয়, তাই। আচ্ছা এবার তার মানে কি এই টাকাটা কখনোই তোমার এই যে তুমি বাজেট সারপ্লাস পেয়েছো 30 টাকা, তোমার মানি ব্যাগে 30 টাকা যে রয়েছে, তুমি 20 টাকা পেয়েছো, 20 টাকা পেয়েছো যেটা তোমাকে ইন ফিউচারে ফেরত দিতে হবে, মানে -20, মানে অ্যাকচুয়ালি তোমার মানি ব্যাগে পড়ে রয়েছে হিসাব মতো 10 টাকা, কেন এর মধ্যে 20 টাকা তুমি লোন নিয়ে পেয়েছো, তাই লোন নিয়ে পেয়েছো, প্রথম সিনারিও। সেকেন্ড সিনারিওতে আমি চলে যাচ্ছি, মনে করো তুমি এই যে 120 টাকার মধ্যে ধরো তুমি 60 টাকা রেভিনিউ রিসিভড, 60 টাকা ক্যাপিটাল রিসিভড। আচ্ছা এই 60 টাকার মধ্যে আমি আবার চলে যাচ্ছি, ধরো 10 টাকা তুমি লোন দিয়েছো আর 50 টাকা তোমার জেনুইন খরচা, 50 টাকা জেনুইন খরচা, 10 টাকা তুমি কি করেছো, লোন দিয়েছো। আচ্ছা তুমি ভাবো তো, তাহলে তোমার পকেটে পড়ে রয়েছে কত টাকা, বাজেট সারপ্লাস কত, 30 টাকা। আচ্ছা 10 টাকা লোন দিয়েছো যেটা তুমি পরবর্তীকালে আবার ফেরত পাবে, মানে তোমার অ্যাকচুয়ালি মানি ব্যাগে পড়ে রয়েছে কত, 40 টাকা না, তো এটাকে বলবো আমরা এই সিনারিওতে ফিসকাল সারপ্লাস। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি দুটো সিনারিও একসাথে। আচ্ছা বাজেট সারপ্লাস কত, তোমার বাজেট সারপ্লাস হচ্ছে 30 রুপিস, তুমি এখানে লোন নিয়েছো 30 টাকা, দ্যাট মিনস এটা তোমার জেনুইন ইনকাম নয়, তুমি লোন দিয়েছো 10 টাকা যেটা তোমার জেনুইন, তুমি আবার রিসিভ করবে। তাহলে দেখো তোমার এখানে ফিসকাল সারপ্লাস কত, 20, মানে তোমার মানি ব্যাগে পড়ে থাকবে 20 টাকা, তোমার মানি ব্যাগে কত পড়ে থাকবে, 20 রুপিস। ক্লিয়ার? এইটুকু জায়গায় কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি প্রাইমারি ডেফিসিটের জায়গা থেকে। প্রাইমারি ডেফিসিট, আচ্ছা প্রথম সিনারিওটা তুমি যদি দেখো, প্রাইমারি সারপ্লাস, এটা প্রাইমারি সারপ্লাস কি, ফিসকাল সারপ্লাস তার সঙ্গে সম্পর্কিত রয়েছে, এটা তার সঙ্গে সম্পর্কিত রয়েছে। দেখো তো যদি আমরা খুব ভালো করে দেখে নিই যে আমার প্রাইমারি সারপ্লাস মানে কি, ফিসকাল সারপ্লাস প্রথম সিনারিও কত, তোমার বেসিক্যালি প্রথম সিনারিও তোমার অ্যাকচুয়ালি ফিসকাল সারপ্লাস কত ছিল, 10 রুপিস, তাই না, 10 রুপিস এই যে এইটা সিনারিওটা। এবার তুমি ভাবো তুমি 20 টাকা লোন নিয়েছো, মনে করো এইটা বাদ তুমি কোনো লোন দাওনি, শুধু লোন নিয়েছো, তাহলে তুমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করো এই লোন নেওয়ার জন্য তোমার কিছু টাকা বেরিয়ে যাবে। 20 টাকা লোন নেওয়ার জন্য তোমার ধরো আরো 5 টাকা তোমার ইন্টারেস্ট বেরোবে, 5 টাকা তোমার ইন্টারেস্ট বেরোবে, মানে তোমার পকেটে আপাত দৃষ্টিতে 10 টাকা থাকলেও, তোমার আরো 5 টাকা তোমার মাইনাস করতে হবে, কেন, কারণ তোমার ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, তাই। তাহলে অ্যাকচুয়ালি তোমার প্রাইমারি সারপ্লাস কত, 5 টাকা, দেখো নেক্সট চলে যাচ্ছি পরের সিনারিওতে। মনে করো না আমি শুধুমাত্র লোন দিয়েছি, কোনো প্রকার লোন নেইনি, তাহলে আমার প্রাইমারি সারপ্লাস কত হবে, দেখো কত ছিল, 40 রুপিস। আচ্ছা তুমি যদি 40 টাকা তোমার মানি ব্যাগে রয়েছে, তুমি যদি লোন প্রোভাইড করো, তার মানে ডেফিনেটলি তুমি লোন প্রোভাইড 10 টাকা করেছো, তার জন্য ডেফিনেটলি তুমি 2 টাকা কিভাবে ইন্টারেস্ট পাবে,
তাই 2 টাকা তোমার খাতায় কি হবে, আরো অ্যাড হবে। তা তোমার মানি ব্যাগে আপাত দৃষ্টিতে 40 মনে হলেও আরো 2 টাকা তোমার অ্যাড হবে, মানে তোমার এখনো মানি ব্যাগে রয়েছে 42 টাকা। 40 টাকা দেখতে পাচ্ছ, 2 টাকা তোমার আসবে। তাহলে প্রাইমারি ডেফিসিট সেখান থেকে, মানে প্রাইমারি সারপ্লাস। আচ্ছা, প্রাইমারি সারপ্লাস যদি আমি এবার তিনটাকে একসাথে কম্বাইন করি, তাহলে প্রাইমারি সারপ্লাস আমি কত পেয়েছি এখানে, 20 রুপিস। এবার মনে করো যে তুমি লোন, এবার দুটোকে আমরা একসাথে নিয়ে আসছি। তুমি লোন কি করেছো, লোন তুমি দিয়েছো আর লোন নিয়েছো। লোন নিয়েছো কত, 20 টাকা। তার জন্য 5 টাকা তোমার বেরিয়ে যাচ্ছে মানি ব্যাগ থেকে। তার মানে তোমার মানি ব্যাগে অ্যাকচুয়ালি 20 টাকা দেখা গেলেও তোমার 5 টাকা একটু পরেই খরচা করতে হবে। আর এদিকে 10 টাকা তুমি লোন দিয়েছো, তার জন্য 2 টাকা তোমার মানি ব্যাগে ঢুকছে। তার মানে তোমার অ্যাকচুয়ালি কত হচ্ছে, 20 মাইনাস 3 মানে 17 রুপিস হয়ে যাবে তোমার প্রাইমারি সারপ্লাস। এবার বুঝতে পারছো, আমরা কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে সব ডেফিসিট বলি, ইউএস এর কনটেক্সটে সব সারপ্লাস বলি। কেন? তার কারণ হচ্ছে ইউএস এর ক্ষেত্রে এক্সপেন্ডিচার কম, রিসিভড বেশি। পুরো ব্যাপারটাই আন্ডারস্ট্যান্ডিং, মুখস্থ বা মনে করার কিছু নেই এর মধ্যে। তুমি যে মনে করতে চাও, মনে করার কিছু নেই, মুখস্থ করার কোনো জায়গা নেই। দাদা ওইটা একটু বলে দেবে এবার, কোনটা? ওই যে তুমি বসে না পরে বলবে আমাকে, ওই প্লাস মাইনাসের ব্যাপার। এটাই বলে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, মানে প্লাস মানে কি তাহলে এটাই ধরতে পারে যেটা আমি পাচ্ছি আর কি ইন্টারেস্টে, যেটা আমি লোনটা দিয়েছি সে যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটা প্লাস, আর যেটা আমি দিয়ে দিচ্ছি সেটা মাইনাস। মানে এরম ভাবে sorry, নয়, এই জিনিসটা অত সহজ ভাবে ক্যালকুলেট করা হচ্ছে না। তুমি যখন ডেফিসিট ক্যালকুলেট করছো, ঘাটতি, তখন একরকম ভাবে প্লাস মাইনাস হয়। যখন তুমি সারপ্লাস ক্যালকুলেট করছো, তখন প্লাস মাইনাস আর এক রকম ভাবে হয়। অ্যাকচুয়ালি তুমি খুব ভালো করে ভিডিওটা দেখো, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া সত্যি এখন সম্ভব নয়। সারপ্লাস তুমি যদি এই ডেফিসিট আর সারপ্লাসকে খুব পাশাপাশি রেখে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কখন তুমি প্লাস করছো, কখন তুমি মাইনাস করছো। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে আমার মানে ডেফিসিট, বলো। বলছি ডেফিসিট মানে তো ঘাটতির হিসাবটা করছি। হুম। তাহলে যখন আমরা ইন্টারেস্ট পাচ্ছি তখন তো আমাদের লাভ হচ্ছে। আমরা তো ঘাটতি, যদি মানে ঘাটতির ক্ষেত্রে যদি আমরা ওই ইন্টারেস্টটা যোগ করি তাহলে তো আমাদের ঘাটতির হিসাবটা হচ্ছে না। ওই কারণেই আমরা ঘাটতিটাকে ধরছি না, এরকম একটা ব্যাপার কি? না না, তুমি যেটা, মানে ওই তুমি কি কারণে আমাকে, ইন্টারেস্টটা ধরছি না। না তুমি কি আমাকে আমাকে কোশ্চেন করছো নাকি তুমি সলিউশন দিচ্ছ বা অ্যান্সার দিচ্ছ? না না, আমি জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করছো। দেখো, মেইনলি তোমার মানি ব্যাগে 30 টাকা নেই। আরে শেয়ার মার্কেট ভালো বোঝা যায়। শেয়ার মার্কেটে তুমি ধরো স্যার স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এই সারপ্লাস আর ডেফিসিট কিন্তু একই রকম, শুধু আপনার এক্সপেন্ডিচার যেখানে বেশি হয়েছিল আর রেভিনিউ কম হয়েছে সেখানে ডেফিসিট হয়েছে, আর যেখানে রিসিভ যেখানে বেশি হয়েছে সেখানে সারপ্লাস হয়েছে। হ্যাঁ, তো ওই আমি তো অ্যামাউন্ট, আলাদা বলিনি কিছু, একই একই তো। মানে আলটিমেটলি তুমি একই, শুধু তুমি ওই অ্যামাউন্ট তুমি ধরতে, তুমি হ্যাঁ তুমি ধরতে পেরে গেছো তাই। কিন্তু যে প্লাস মাইনাসটা ধরতে পারেনি। কিন্তু তুমি ভাবো এর মধ্যে কি কোনো কঠিন কিছু আছে? কিচ্ছু নেই কিন্তু। আচ্ছা, মনে করো তোমার তোমার অ্যাকাউন্টে -30 টাকা রয়েছে, ঠিক আছে? ভালো করে বুঝবে, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। -30 টাকা রয়েছে মানে তুমি নিডি, মানে -30 টাকা তুমি ঘাটতি রয়েছে। এমন সময় তুমি যদি জানতে পারো তুমি ইন্টারেস্ট পেয়েছো 2 টাকা, 2 টাকা তুমি পাবে। হ্যাঁ হ্যাঁ, ও তোমাকে আমি লোন দিয়েছিলাম, আমি 10 টাকা লোন পাবো তোমার থেকে, মানে তোমার থেকে ইন্টারেস্ট পাবো, দে দে দে, টাকা দাও টাকা দাও। তার মানে কি অ্যাকচুয়ালি তুমি -30 টাকা রয়েছো, বাট ওই 10 টাকাটা তুমি জাস্ট আজকে ফোনে জানতে পারলে। তাহলে তুমি অ্যাকচুয়ালি কত টাকা মাইনাস রয়েছে শুভদীপ? 20। -20 টাকা। তা এইটাই হচ্ছে মাইনাস হিসাব, -20। তুমি দেখো এখানে যখন 10 রুপিস ছিল ফিসকাল সারপ্লাস, তুমি দেখো কি ইন্টারেস্ট তুমি দিয়ে দিচ্ছিলে যখন 5 টাকা। তা তোমার মানি ব্যাগে এটা 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 আবার মানি ব্যাগে প্লাস হয়ে যাচ্ছে, ওটা প্লাসের কনসেপ্ট, এটা মাইনাসের কনসেপ্ট, ভালো করে বোঝো। এবার হচ্ছে আবার ধরো তোমার হাতে -30 টাকা তোমার রয়েছে, তুমি -30 টাকা। এমন সময় তুমি জানতে পেরেছো কোথাও একটা, আরে ও তুমি, তোমার থেকে আমি লোন নিয়েছিলাম, তোমার লোনের ইন্টারেস্ট দেওয়ার সময় হয়ে গেছে। এ বাবা, আমার তো একদমই মনে নেই, কত টাকা পাবে? 10 টাকা। তার মানে 10 টাকা তোমার আরো অ্যাড হচ্ছে সিস্টেমের সঙ্গে, মানে মাইনাস কত, -40। এবার দেখো এই হিসাবটা মাইনাস দিয়ে করছি বলে তোমার সহজ হচ্ছে। যখন তুমি বাজেট ডেফিসিট করছো, তার মানে মনে রাখবে ওই ভ্যালুটার আগে সবসময় মাইনাস রয়েছে। ডেফিসিট মানে -30, -30। ডেফিসিট মানে অলওয়েজ কি বলো তো,
টোটাল রিসিভড মাইনাস টোটাল এক্সপেন্ডিচার, এটাই হচ্ছে ডেফিসিট। মানে টোটাল রিসিভড কত, টোটাল রিসিভড হচ্ছে 100 আর টোটাল এক্সপেন্ডিচার কত 150, মানে -50 হচ্ছে তোমার ডেফিসিট। বাট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ইকোনমিক্সে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিভড করি। একটু ঠান্ডা মানে মাথায়, ডেফিসিট বললেই মাইনাস হবে আর কি, তাই তো? ডেফিসিট মানেই মাইনাস। মাইনাস সেটা মানে আমার লোন দেওয়ার পরেও মাইনাস হতে পারে বা নেওয়ার পরেও মাইনাসই থাকবে, ওটা কোনো প্লাস হবে না আর কি। কারণ আমার আলটিমেট জিনিসটাই তো মাইনাস আর কি, বাজেট ডেফিসিট সেটাই তো মাইনাস। সেই জন্য সব একদম একদম সেই জন্য সব আমার ডেফিসিট হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো হতে পারে যে বাজেট ডেফিসিট আছে বাট ফিসক্যাল সারপ্লাস হয়ে গেছে, সেটা কি তুমি বেশি পরিমাণে লোন, সেটা পরের কনসেপ্ট, এখন এসব বোঝানো যাবে না। এটা আগে নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলে তুমি এই জায়গাটা বুঝতে পারবে। যাই হোক চলো, আর আমরা টাইম ওয়েস্ট করছি না। এবার দেখো, এবার আমি চলে যাচ্ছি এই পার্টটাতে। ধরো হোয়াট ইজ ডেফিসিট ফাইন্যান্সিং, আমরা জাস্ট এইটুকু করে ছেড়ে দেবো, দেখো তাতেই 1 ঘন্টা হয়ে গেল। হোয়াট ইজ ডেফিসিট ফাইন্যান্সিং? ডেফিসিট ফাইন্যান্সিং মানে হচ্ছে, আমরা একটু আগে কি পড়লাম, বাজেট ডেফিসিট মানে কি, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। অ্যাকচুয়ালি নয় কিন্তু, বাজেট ডেফিসিট মানে টোটাল রিসিপ্ট মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। টোটাল রিসিপ্ট মাইনাস, আমরা কত ধরেছিলাম, 100 টাকা তোমার রিসিপ্ট, 120 টাকা তোমার এক্সপেন্ডিচার। তাহলে টোটাল রিসিপ্ট কত 100 টাকা, যেটা আমি একটু আগে বলছি, আর টোটাল এক্সপেন্ডিচার কত 120 টাকা, তার মানে -20 রুপিস উইল বি ইয়োর বাজেট ডেফিসিট। আচ্ছা, মানে তোমার মানি ব্যাগে -20 টাকা রয়েছে, তোমার ডিজিটাল অ্যাকাউন্টে -20 টাকা রয়েছে, তাহলে এই টাকাটাকে তুমি কি করে পূরণ করবে? হোয়াট উইল বি ইয়োর স্টেপস টু ফাইন্যান্স দ্যাট ডেফিসিট? তুমি কি স্টেপ নিলে এই 20 টাকাটা তোমার নালিফাই হয়ে যাবে? কারণ তুমি তো একটা লোনের বোঝা নিয়ে চলছো না, 20 টাকার একটা বার্ডেন নিয়ে চলছো। হোয়াট উইল বি ইয়োর নেক্সট মুভ, যার জন্য তোমার 20 টাকাটা সলভ হবে? তাহলে দিস ইজ কল্ড ডেফিসিট ফাইন্যান্সিং। হোয়াট ইজ ইয়োর স্টেপ টু ফাইন্যান্স ইয়োর ডেফিসিট? হোয়াট উইল বি ইয়োর স্টেপস? দিস ইজ কল্ড ডেফিসিট ফাইন্যান্সিং। ঠিক আছে, তাহলে তার মানে কি, সহজ হিসাব হচ্ছে এক্সপেন্ডিচার কম করব, একদম তাই। কিন্তু এক্সপেন্ডিচার কম তো তুমি করতে পারছো না, এক্সপেন্ডিচার তোমার 120 টাকাই হয়ে গেল, তুমি ধরো খরচা করে ফেলেছো। ঠিক আছে, এখন তুমি -20 টাকাকে কি করে সলভ করবে? ঠিক আছে, তুমি এক্সপেন্ডিচার কম করলে তো হয়েই গেল, সেটা তো একটা জেনারেল সলিউশন, বাট তুমি কোনোভাবে এক্সপেন্ডিচার খরচা করতে পারছো না। বাট হোয়াট উইল বি ইয়োর স্টেপস? ইকোনমিতে তুমি কি স্টেপস নেবে? দেখো 3টে ভাবে তুমি এই, আচ্ছা -20 টাকা কখনো সাস্টেইন করতে পারে? -20 টাকা কখনো সাস্টেইন করতে পারে? কখনোই করতে পারে না। কি করে করবে? তুমি 120 টাকা খরচা কি করে করবে যেখানে তোমার 100 টাকা ইনকাম? হাউ ক্যান ইট পসিবল? সম্ভবই নয়। মানে যতক্ষণ না অব্দি তুমি 20 টাকা তোমার মানি ব্যাগে আনছো, ততক্ষণ অব্দি তুমি 20 টাকা খরচা করবে কি করে, এক্সট্রা 20 টাকা? তার মানে এই 20 টাকাটা তুমি কি করে পাচ্ছ? নাম্বার 1, 20 টাকা পাওয়ার জন্য তুমি লোন নিতে পারো, এক্সট্রা লোন নিতে পারো। নেক্সট, নিউ নোট। এবার তোমার ধরো তুমি ইউ আর দ্য হায়ার অথরিটি, তোমার 20 টাকা তোমার মানি ব্যাগে ঘাটতি পড়েছে, তোমার কাছে একটা জেরক্স মেশিন রয়েছে, গভর্নমেন্ট তোমাকে বলেছে তুমি টাকা জেরক্স করলে সেই টাকা ভ্যালিড। তুমি কি করবে? তুমি সঙ্গে সঙ্গে 20 টাকা কি করবে, জেরক্স করে 20 টাকা বানিয়ে নেবে। তা তুমি জেরক্স করতে পারো টাকা, মানে নিউ নোট ইস্যু করতে পারো, নিউ নোট প্রিন্ট করতে পারো, ইন ইওর ইকোনমি নিউ নোট প্রিন্ট করতে পারো। আর একটা ট্যাক্স ইনক্রিজ করতে পারো। হ্যাঁ, তুমি যদি আমাদের থেকে, গভর্নমেন্ট যদি আমাদের উপরে ট্যাক্স বাড়িয়ে দেয়, তো ডেফিনেটলি টাকা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ট্যাক্স বেড়ে যাওয়া মানে টাকা অটোমেটিক্যালি বেড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে ট্যাক্স বেড়ে যাওয়া মানে টাকা অটোমেটিক্যালি বেড়ে যাওয়া। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি ডেফিসিট ফাইন্যান্সিং করতে চাইছো, 20 টাকার শর্টকে তুমি পূরণ করছো। ক্লিয়ার? তাহলে ডেফিসিট ফাইন্যান্সিং এর 3টে ওয়ে, লোন হতে পারে, নিউ নোট ইস্যু হতে পারে, ট্যাক্স ইনক্রিজ হতে পারে। ডব্লিউবিসিএস এত সহজ কোশ্চেন দেয় না, ডব্লিউবিসিএস এ কোশ্চেন দেয় এই 3টে ওয়ের মধ্যে কোনটা সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট। তোমার কি মনে হয়, তোমার মানি ব্যাগে 20 টাকার ঘাটতি রয়েছে, ইউ হ্যাভ 3 অপশনস। নাম্বার 1, তুমি আমার থেকে লোন নিতে পারো। নাম্বার 2, তুমি 20 টাকা জেরক্স করতে পারো।
নাম্বার 3 হচ্ছে তুমি ট্যাক্স বাড়াতে পারো। তোমার কাছে কোনটা কনভেনিয়েন্ট লাগছে এক এক করে অ্যান্সার বলো দেখি আমাকে। এটাই ইকোনমিক্স, বুঝতে গেলে এরকম ভাবেই করতে হবে। কি মনে হয় তোমার কাছে কোনটা কনভেনিয়েন্ট? ট্যাক্স। আচ্ছা ট্যাক্স। আর স্যার অপশন 3 অপশন ট্যাক্স, 3 ট্যাক্স। কারণ ওটা নন ইনফ্লেশনারি, ট্যাক্স ওটাও আমাকে ইনক্রিজিং, খেয়াল রাখতে হবে। ট্যাক্স ইনক্রিজিং ট্যাক্স, আচ্ছা ভেরি গুড, সবাই বলছো। আচ্ছা কেন? আমার কাছে তো সহজ অপশন রয়েছে দুটো, ঠিক আছে? এই দুটো অপশন রয়েছে না সহজ অপশন, 20 টাকার ঘাটতি 20 টাকার লোন নিয়ে নাও। কিন্তু কিন্তু ওটাতে ইনফ্লেশন হয়ে যাবে। একদম, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, 20 টাকার লোন যে তুমি আপাতত পূরণ করছো, বাট সেই 20 টাকা তোমাকে রিটার্ন করতে হবে। উপরন্তু 20 টাকা লোন নেওয়ার সাথে সাথে আরো 5 টাকা তোমার ইন্টারেস্ট দিতে হবে। মানে 20 টাকা নেওয়া মানে অ্যাকচুয়ালি তোমার সাময়িক ঘাটতি পূরণ হচ্ছে ঠিকই, বাট দিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। তুমি লং রানের জন্য কিন্তু সেই ঘাটতিতেই থেকে গেলে, দিস ইজ নট কনভেনিয়েন্ট। আচ্ছা তুমি 20 টাকার নোট ছাপিয়ে দিলে, এটা কোনো ওয়ে হতে পারে? 20 টাকা তুমি নোট ছাপিয়ে দিয়েছো আর তার জন্য তুমি প্রবলেম, তাহলে এতে তোমার কর্মক্ষমতা পুরো জিরো হয়ে যাবে, তোমার টাকার ভ্যালু জিরো হয়ে যাবে। ঠিক আছে, যে তোমার টাকা যখনই দরকার গাছ থেকে ছিঁড়ে নিচ্ছ, জেরক্স করে নিচ্ছ না, দিস ইজ নট অ্যাকচুয়াল ওয়ে। এতে কি হবে তোমার, এতে তোমার কাজ প্রবলেমটা কি হয়ে যাবে, তোমার না কর্মশক্তি কমে যাবে। তোমার মনে হবে আরে খরচা যতবারও করো, কারণ আমার কাছে আই হ্যাভ দ্য ফুল অথরিটি টু প্রিন্ট নিউ নোটস। তো ইনফ্লেশন তো হবে, কারণ ডিমান্ড বেড়ে যাবে, আমার যত ইচ্ছা আমি কিনতে আমি পারবো। ইনফ্লেশনের পয়েন্টটা এখনো ব্যাখ্যা করিনি, আমি জাস্ট নর্মালি বলছি, আচ্ছা, ঠিক আছে? ইনফ্লেশনটা আনবো আমি। তাহলে 20 টাকার নোট ছাপিয়ে দিচ্ছ, তোমার কর্মক্ষমতা কি হবে, তোমার ইচ্ছা কমে যাবে। তুমি যদি ভাবো যে আমি যা চাইলেই পেয়ে যাচ্ছি, তাহলে তুমি কাজ করবে কি করে? তোমার তোমার যদি তোমার বাবার কাছে বলো আমার 20 টাকা দাও, দিয়ে দিচ্ছে, 100 টাকা দাও, দিয়ে দিচ্ছে, তাহলে তুমি কি কাজ করবে? তুমি আগে 8টা অবধি ঘুমাতে, এখন 10টা অবধি ঘুমাবে। কিন্তু তোমার বাবা যদি বলে না টাকা দিতে পারবো না, নিজে করে খাও, তখন তুমি 8টার জায়গায় 6টায় উঠবে, উঠে বাইরে বেরোবে, কিছু একটা করবে, টাকা ইনকাম করে আসবে। ফলে কখনোই ইকোনমির জন্য দিস ইজ নট হেলদি। ট্যাক্স ইনক্রিজ করা, ট্যাক্স ইনক্রিজ করলে কি হবে? ট্যাক্স ইনক্রিজ এমন একটা ওয়ে যেখানে গভর্নমেন্টের কোনো কষ্ট নেই, গভর্নমেন্টের কোনো বার্ডেন নেই। ট্যাক্সের টাকা রিটার্ন করতে হয়, নো। ট্যাক্সের জন্য কোনো ইন্টারেস্ট দিতে হয়, নো। ট্যাক্স আবার রিটার্ন করতে হয় না, কোনো প্রবলেম নেই। ট্যাক্সের টাকা রিটার্ন করতে হচ্ছে না, ট্যাক্স থেকে কোনো এক্সট্রা ইন্টারেস্ট দিতে হচ্ছে না, আর জাস্ট বাড়িয়ে দাও ইনকাম ট্যাক্স 10% জায়গায় 12%, ব্যাস 20 টাকা অটোমেটিক্যালি বেড়ে যাবে, বেড়ে যাবে। ফলে এটা কি, এটা গভর্নমেন্টের তরফ থেকে খুব ভালো, গভর্নমেন্টের তরফ থেকে খুব ভালো। যে গভর্নমেন্ট কি করা উচিত, তাহলে গভর্নমেন্টের ট্যাক্স ইনক্রিজ করা উচিত। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে এই 3টে প্রসেসের মধ্যে কোনটা ইনফ্লেশনারি প্রসেস অফ ডেফিসিট ফাইন্যান্সিং, কোনটা নন ইনফ্লেশনারি প্রসেস অফ ডেফিসিট ফাইন্যান্সিং। আচ্ছা ইনফ্লেশনারি প্রসেস অফ ডেফিসিট ফাইন্যান্সিং মানে কি? ইনফ্লেশনারি প্রসেস অফ ডেফিসিট ফাইন্যান্সিং মানে কি? দেখো ইনফ্লেশনারি প্রসেস অফ ডেফিসিট ফাইন্যান্সিং কথাটার অর্থ হচ্ছে তুমি যেটা করছো সেটা রং ওয়ে হলেই তোমার ইনফ্লেশন হয়ে যাবে, রাইট ওয়ে হলে তোমার ইনফ্লেশন হবে না। এবার তুমি ভাবো লোন, লোন নেওয়া মানে এক প্রকারে তাই না, তুমি এখন তোমার এক্সপেন্ডিচার বেশি হচ্ছে, এক্সপেন্ডিচার বেশি হচ্ছে, তুমি তোমার বাবার কাছে টাকা চাইছো, বাবা তোমাকে 20 টাকা দিয়ে দিচ্ছে, টাকা চাইছো বাবা তোমাকে 50 টাকা দিয়ে দিচ্ছে, টাকা চাইছো 50 টাকার জায়গায় 100 টাকা দিয়ে দিচ্ছে। তার মানে তোমার, তুমি যখনই লোন তুমি হাতে পেয়ে যাচ্ছ ইনিশিয়াল সিচুয়েশনে, তার মানে তোমার হাতে প্রচুর টাকা চলে এসছে, তাহলে সেটা তুমি কি আবার খরচা করবে, আবার খরচা করবে। বাট তোমাকে কখনোই যদি বলে যে না তুমি নিজে কষ্ট করে ইনকাম করো, লোনের টাকা তো কষ্টের ইনকাম নয়, লোনের টাকা কষ্টের ইনকাম নয়, তুমি এখন সিচুয়েশনটা ভাবছো না, পরে তোমাকে ফেরত দিতে হবে সেটাও তুমি ভাবছো না। লোনের টাকা তুমি যখনই পাচ্ছ তখন তুমি অহেতুক খরচা করা শুরু করবে, মানে তুমি খরচাটা বাড়িয়ে দেবে। তো খরচা বাড়িয়ে দিলে কি হয়ে যাবে, লোকের ডিমান্ড বেড়ে যাবে, প্রাইসের দাম বেড়ে যাবে না, অটোমেটিক্যালি ইনফ্লেশন হবে। তাহলে লোন প্রসেস ইজ ইনফ্লেশনারি প্রসেস। টাকা ইস্যু করছো মানে দিস ইজ হাইলি ইনফ্লেশনারি, কারণ মানে কারণটাই এটাই, ইনফ্লেশন মানেই হচ্ছে তোমার হাতে টাকার অথরিটি রয়েছে। গাছে টাকা থাকলে কি হবে, ছেড়ো আর টাকা দাও, ছেড়ো আর টাকা দাও, তাহলে তোমার পক্ষে খুব সহজ হয়ে যাবে না জিনিসটা, খুব সহজ হয়ে যাবে। তো সেটাই আমি তোমাদের বলছি যে 20 টাকা তোমার যদি প্রিন্ট করার অপশান থাকে তাহলে এটা খুবই ক্ষতিকারক একটা ইকোনমির জন্য। সেই জন্য একটা তুমি বলো তো, তোমরা ব্যাংকিং একটা সিস্টেম পড়েছিলে, ব্যাংকিং একটা সিস্টেম পড়েছিলে,
কে একটা দেশ চাইলেই টাকা ছাপাতে পারে না, তার জন্য কি রয়েছে, কি প্রতিবন্ধকতা রয়েছে? কি প্রতিবন্ধকতা রয়েছে? মানে একটা দেশ যদি টাকা ছাপাতে চায় তাহলে তার কি দ্বারা সে আটকে যায়? হট করে ইন্ডিয়া যদি মনে করে আমি আজকে 100 কোটি টাকা ছাপাবো, সে কি পারবে ছাপাতে? এ কি বলতে পারছো না? কেউ বলতে পারছো না। একটা সিস্টেম দ্বারা বাইন্ড ছিল, কি তার নাম? মিনিমাম রিজার্ভ সিস্টেম। খুব প্যাথেটিক। এই জিনিসটা যদি বলতে না পারো তাহলে কি হবে বলো? যা পড়ানো হয়ে গেছে, যা পড়ানো হয়নি তা না বলতে পারো, বাট এটা না বলতে পারার মধ্যে খুব একটা মানে ভালো সিগন্যাল নেই। মিনিমাম রিজার্ভ সিস্টেম, মিনিমাম রিজার্ভ সিস্টেম মানে তোমাকে একটা রিজার্ভ রেখে তার প্রপোর্শনে তোমাকে কারেন্সি ছাপাতে হবে, তাহলে তুমি যে কোনো সময় টাকা ছাপাতে পারবে না। 200 কোটি টাকা তো রাখতে হয় না? হ্যাঁ, 200 কোটি টাকা Minimum reserve রাখতে হয়। হ্যাঁ, 120 আর 80 তোমাদের লেখানোই আছে সবটাই। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু মানে অথেন্টিক নয়। ট্যাক্সটা অথেন্টিক কেন? তুমি এটা তাহলে এটা হচ্ছে ইনফ্লেশনারি মোড অফ ডেফিসিট ফাইন্যান্সিং। ট্যাক্সটা নন ইনফ্লেশনারি কেন? আজকে লোক 100 টাকা ইনকাম করেছে, ধরো ইনকাম ট্যাক্স 10%, মানে 90 রুপিস। 90 রুপিস দিয়ে সে তার সংসার চালাচ্ছিল। হঠাৎ করে গভর্নমেন্ট বললো না, আর তোমাকে 12% দিতে হবে। 12% মানে তুমি এখন কত দিচ্ছ? 12 টাকা, মানে 88 টাকা। তুমি 90 টাকা দিয়ে সংসার চালাচ্ছিলে, এখন 88 টাকা দিয়ে সংসার চালানো তোমার পক্ষে একটু হলেও কঠিন হবে। তাহলে তোমার ডিম্যান্ড যা ছিল অ্যাটলিস্ট দুটো এক্লেয়ার্স হলেও কম খাবে, তাহলে ডিম্যান্ড ফল করবে, প্রাইসের দাম ফল করবে। তো এটাকেই বলা হয় ইনফ্লেশনারি মোড অফ ডেফিসিট ফাইন্যান্সিং, নন ইনফ্লেশনারি মোড অফ ডেফিসিট ফাইন্যান্সিং। তাহলে এই দুটো সেই জন্য লেখা রয়েছে, দেখো, ইনফ্লেশনারি মোড, ইনফ্লেশনারি মোড, এটা নন ইনফ্লেশনারি মোড অফ ডেফিসিট ফাইন্যান্সিং, ডেফিসিট ফাইন্যান্সিং। ঠিক আছে। আচ্ছা, ফিসকাল ডেফিসিট ফার্স্ট কনসেপ্ট কে দিয়েছিলেন? সম্মুখ হয় তোমার চক্রবর্তী 1985-এ। সম্মুখ হয় চক্রবর্তী ফার্স্ট কনসেপ্ট দিয়েছিলেন এই ফিসকাল ডেফিসিটের কনসেপ্ট। নেক্সট, ফিসকাল ডেফিসিট খুব লার্জ রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়ান কনটেক্সটে ফিসকাল ডেফিসিট ইজ ভেরি লার্জ। আর হচ্ছে তোমার গোল্ডেন রুল কি? গোল্ডেন রুল হচ্ছে ফিসকাল ডেফিসিট সার্টেন লিমিট, গুড ফর ইকোনমি। দেখবে ইনফ্লেশনারি মোড অফ, তুমি ইনফ্লেশনটা যখন পড়েছিলে তখন একটা সিস্টেম তোমাকে আমি বলেছিলাম যে টু সাম এক্সটেন্ট ইনফ্লেশন ইজ গুড ফর ইকোনমি। এটাও ছিল গোল্ডেন রুল। মানে তোমার যদি, তুমি ভাবো তো, আজকে তুমি যদি ঘুম থেকে উঠেই যদি তোমার কাছে সব রেডি থাকে, ঘুম থেকে উঠেই যদি তুমি দেখো তোমার কাছে এক গ্লাস মিল্ক চলে এসছে, একটা বার্গার চলে এসছে, একটা স্যান্ডউইচ চলে এসছে, সব তুমি না চাইতেই পেয়ে যাচ্ছ, তার মানে তোমার মধ্যে কি কাজ করার ইচ্ছা থাকবে না? আজকে দেখো তোমাদের ব্যাচে কজন রয়েছে যারা লাইভ ক্লাস করছে, কজন রয়েছে যারা রেকর্ডেড ক্লাস করছে, কজন রয়েছে হেলায় ফেলায় ছেড়ে দিচ্ছে। ব্যাপারগুলো তো রয়েছে না। অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করছে, তাদের মধ্যে কোনো ব্যাকআপ প্ল্যান নেই। তারা ভাবছে হবে হবে হয়তো, কি বলতো, একটা একটা সিস্টেম চলে আসছে, দেন ঝাঁপিয়ে পড়ছি আমরা সেই সিস্টেমের দিকে আমরা আমাদের প্রজ অ্যান্ড কনস না ভেবেই পড়ছি। তো আলটিমেটলি কি বলতো, যদি তোমার মধ্যে সেই খিদে থাকে, অনেকে, তুমি ভাবো আমার ব্যাচে একটা মেয়ের কথা আমি প্রায়ই বলে থাকি, জয়িতা, সে একসাথে 3টে ডিগ্রি করছে, ভাবা যায়? আর আমরা ভাবি যে আমরা শুধু ডব্লিউবিসিএস পড়তে পড়তে হাঁপিয়ে যাচ্ছি। 3টে ডিগ্রি করছে যে একসাথে, সে গ্র্যাজুয়েশন করছে, এবং এবং এরমটা নয় এমনি করছে, গ্র্যাজুয়েশনে কলেজের টপার, গ্র্যাজুয়েশন করছে, প্যারামেডিকেল করছে রেণুকা আই ইনস্টিটিউট থেকে, আর ডব্লিউবিসিএস এর কোর্স করছে, এবং আমার ব্যাচের সব থেকে যতগুলো পরীক্ষা দেওয়া হয় সব থেকে বেশি নাম্বার ওই পায়। 3টে কোর্স করছে একটা মেয়ে, এইটুকু সাইজ, মানে তার হাইট হয়তো 4 ফুট সামথিং। মানে তুমি ভাবো, তার মা পর্যন্ত আমাকে ফোন করে বলে যে সৌরভ, ওর পড়াশোনা দেখলে আমার কান্না পায়, এত পরিশ্রম করে মেয়েটা। আর আমরা কি, আমরা লোড নিতে পারি না, আমরা এই করতে পারি না, কেউ না কেউ বসে রয়েছে। তো একটা স্টুডেন্ট রয়েছে আমার ব্যাচের, অন্য কত স্টুডেন্ট এরকম ভাবে চেষ্টা করছে যাদের কাছে আসল ইনফ্রাস্ট্রাকচার নেই, যারা সুযোগ সুবিধা পায় না। তো অ্যাকচুয়াল খিদেটা থাকাটা খুব দরকার, তবেই কিনা তুমি করতে পারবে। মানে সেই খিদেটা দরকার, সেই জন্য বলছে কিছুটা ডেফিসিট, কিছুটা ঘাটতি থাকাটা ভালো, তোমাকে রান করাবে। ঠিক আছে। দেখবে
আজকে তুমি ভাবো, মানে খুব সহজ হিসাব যদি বলি, আজকে আমি একটা কাইন্ড অফ বিজনেস ফিল্ডে রয়েছি। তুমি ভাবো আমার যদি এখানে মন্দা তৈরি হয়, তো তুমি ভাবো আমি যদি ক্রমাগত না চাইতেই যদি এক একটা ব্যাচে 3,000 4,000 স্টুডেন্ট পেয়ে যাই, তো আমার মনে হবে কি, আরে আমি বিরাট পপুলার টিচার, আমার আর অত ভাবতেও হবে না, ঠিক আছে। কিন্তু যদি এরম মনে হয় যে না, অনেক কষ্ট, আমি 10টা স্টুডেন্ট পেয়েছি, পরের ব্যাচে 10টা স্টুডেন্ট হবে, চলো আমি একটু ইউটিউবে ভিডিও দেই, এই করি সেই করি, তোমার লাইফটা চ্যালেঞ্জিং তখনই আসবে যখন তোমার মধ্যে একটু হলেও ঘাটতি থাকবে। তো টু সাম এক্সটেন্ট ইনফ্লেশন ইজ গুড, টু সাম এক্সটেন্ট ফিসকাল ডেফিসিট ইজ গুড ফর ইকোনমি। সেটাই বলা হচ্ছে সার্টেন লিমিট, বেশি নয়, বাট ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা লার্জ অ্যামাউন্ট, ঠিক আছে। চলো এবার আমি ফিসকাল ডেফিসিটের কতগুলো ডেটা একটু বলে দিচ্ছি, লিখে রাখো তো। ফিসকাল ডেফিসিট লেখো, ফিসকাল ডেফিসিট আর হচ্ছে পার্সেন্টেজ অফ জিডিপি। ফিসকাল ডেফিসিট অ্যান্ড পার্সেন্টেজ অফ জিডিপি, ফিসকাল ডেফিসিট অ্যান্ড পার্সেন্টেজ অফ জিডিপি লেখো। 2017 থেকে বলে দিচ্ছি, 2017 2018 2017-18 ফিসকাল ডেফিসিট ইন পার্সেন্টেজ অফ জিডিপি কত ভ্যালু রয়েছে দেখো। এটা হচ্ছে 3.5 অফ জিডিপি। পরীক্ষায় কোশ্চেন দেয় 3.5 অফ জিডিপি। দাঁড়াও, হয়েছে? আচ্ছা লেখো 2017 এর পরে 2018 গেল, 2018-19 এর জন্য লেখো, 2018-19 এর জন্য লেখো। সেটা হচ্ছে 3.3% অফ জিডিপি। জিডিপির 3.3% হচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট তোমার 3.3% অফ জিডিপি। নেক্সট 2019-2020 এই ভ্যালুটা হচ্ছে 3.8% অফ জিডিপি। 3.8% অফ জিডিপি, 3.8% অফ জিডিপি। নেক্সট 2021 যে রিপোর্টটা বেরিয়েছে, এইমাত্র নেটে দেখে নিলাম, এই রিপোর্টটা বেরিয়েছে তোমার ফেব্রুয়ারি 28-এ। 2021 এই ভ্যালুটা হচ্ছে কত এক্সপেক্ট করতে পারো? 9.3 অফ জিডিপি। কি বললাম? আমি একটু লিখে রাখলাম, 9.3% অফ জিডিপি। বুঝতে পারছো কত এই বছরটাতে জিডিপি ভ্যালুটা কত বেড়ে গেছে ফিসকাল ডেফিসিট। মানে তোমার জিডিপি যদি 100 টাকা হয়, তোমার যদি ইনকাম 100 টাকা হয়, তাহলে তার মধ্যে অলমোস্ট 9.5 টাকা তোমার কি ঘাটতি রয়েছে। 100 টাকায় 9.5 টাকা ঘাটতি, মানে 100 কোটি টাকায় কত কোটি টাকা ঘাটতি? 1000 কোটি টাকায় কত টাকা ঘাটতি? ফলে তোমার জিডিপির 9.3%ই হচ্ছে ফিসকাল ডেফিসিট। এগুলো পরীক্ষায় কিন্তু দেয় একদম ধরে ধরে কারেন্ট ডেটা হিসাবে, ঠিক আছে। সেজন্য আমি 2017 থেকে দেখিয়ে দিচ্ছি, যদিও এখন আর 2017 না পড়লেও চলবে, লাস্ট 3টে ডেটা জেনে নিলেই হয়ে যায়। 18-19, 19-20, 20-21, 22টাও এখনো তো হবে না, কারণ বেরিয়ে না গেলে আমরা ফিসকাল ডেফিসিট বেরোবে কবে? এটা ফেব্রুয়ারি মাসে বেরোয়। আবার 2023-তে গিয়ে আমরা 2021-22 ভ্যালুটা পাবো। ক্লিয়ার? তাহলে এইটা গেল তোমার ফিসকাল ডেফিসিট। এই ব্যাপারটাকে একটু জাস্ট মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট দিন আমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার করব, ঠিক আছে। পুরো ব্যাপারটাকে, আরো অনেকটাই রয়েছে, নেক্সট ক্লাসে আমাদের হয়ে যাবে।